এই মেয়েটির নাম হলো গৌরী। মোহনপুর নামে এক গ্রামে বাবা মদন ও মা বেনুর সঙ্গে একই ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। মদন ছিল খুব গরিব। নিজের কোনো জমি বা ক্ষেত ছিল না, ছিল বলতে ওই ছোট্ট কুঁড়ে ঘর। মদন তার জমিতে কাজ করে যা উপার্জন করত তাই দিয়ে তাদের তিনজনের খুব কষ্টে দিন চলে যেত। তার উপরে থাকতো গৌরীর পড়াশুনোর খরচ। মদন আর বেনু খুব শখ করে মেয়ের নাম রেখেছিল গৌরী, কিন্তু গৌরী ছিল খুব কালো, দেখতেও খারাপ। তাই তার নাম নিয়ে পাড়ার লোকেরা খুব হাসাহাসি করত। ধীরে ধীরে গৌরীর নাম তারা পরিবর্তন করে কাজল বা কালী নামে বেশি গৌরীকে ডাকতো। এই বাবা মার দেওয়া শখের নামটা ধীরে ধীরে মুছে গেল। পাড়াতে তার কোনো বন্ধু বান্ধব ছিল না, তাই সে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। কাজল পড়াশুনো করতে খুব ভালোবাসতো। মাকে বাড়ির কাজে সাহায্য করার পর যেটুকুনি সময় থাকতো সে সবসময় বই নিয়েই বসে থাকতো। বইয়ের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার খুব ইচ্ছে ছিল ভালো পড়াশুনো করে ভালো চাকরি করবে, আর বাবা মাকে সব রকম সুখ দিতে চেয়েছিল সে। কাজল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বাবার আর্থিক কারণের জন্য পড়াশুনো তাকে মাঝপথেই ছেড়ে দিতে হয়। মারে, আজ একটু আমাকে হাতে হাতে সাহায্য করে দিবি চল। আজ সকালে দাসবাবুর জমিতে ধান রোয়ার কাজ আছে, আবার বিকেলে কান্তামাসির বাগানে চারা পোতার কাজ আছে। যদি রোয়ার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ বাবা, চলো না। আমি তো এমনি এমনি ঘরে বসে থাকি। ঠিক আছে, মায়ের কাজটা একটু হাতে হাতে এগিয়ে দেই, তারপরে আমরা দুজনে জমিতে যাব। তুমি চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো কাজ শেষ করে নেব। কাজল মা বাবার খুব বাধ্য মেয়ে, আর মনের দিক থেকেও ছিল সে খুব ভালো। বাবা মার কোনো কাজে সে না বলে না। কাজে যাওয়ার সময় রাস্তার ধারে ঘটক মশাইকে দেখে মদন দাঁড়িয়ে যায়। কি মদন, মেয়েকে সাথে নিয়ে কোথায় যাচ্ছ? আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি একটু দাসবাবুর জমিতে যাচ্ছি। মেয়ে আর আমি মিলে ওদের ক্ষেতে রোয়ার কাজটা করব। একার দ্বারা তো অতটা ক্ষেত রোয়া সম্ভব নয়, তাই মেয়ে বাড়িতে বসেছিল, বললাম চল একটু হাতে হাতে সাহায্য করে দিবি। তা তুমি আমার বাড়ি যাচ্ছিলে কেন? কিছু দরকার থাকলে বলো। তা বলছিলাম, মেয়ের বয়স তো অনেক হলো, মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন? তা তোমার মেয়েকে তো একবার দেখে কেউ পছন্দ করবে না, দেরি করছো, পরে বিয়ে দিতে পারবে। আগে ঘটক মশাই, চেষ্টা তো করছি, কিন্তু বুঝতেই তো পারছো অনেক ঘর দেখিয়েছি, কিন্তু কেউ মেয়েকে পছন্দ করছে না। কিন্তু যদিও মেয়ে পছন্দ হচ্ছে, তাদের ঘর পছন্দ হচ্ছে না। তা তোমার হাতে যদি ভালো ঘরদোর থাকে একটু বলো না, অনেকজনকেই তো মেয়ের কথা বলেছি। হ্যাঁ, তা তো বুঝতে পারছি, তোমার মেয়ের জন্য ছেলে খোঁজা অত সহজ নয়। তা দেখছি, যদি ঘরটর থাকে তোমাকে জানাবো। তা দেখো, টাকা পয়সা একটু যদি বেশি লাগে তাতে না করো না কিন্তু। কথাগুলো শুনে মদন সেখান থেকে চলে যায়। কাজল তার বাবার অপেক্ষা না করে সে একাই রোয়ার কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার বাবা এসে পৌঁছায়। সে দেখে তার মেয়ে তার অপেক্ষা না করে প্রায় অনেকটা কাজ সেরে ফেলেছে। কি রে মা, তুই এতটা জমি রুয়ে দিলি? আমি একটু ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। না বাবা, এই তো কিছুটা এগিয়েছি কাজ। তুমি কথা বলছিলে দেখে তাই তোমাকে ডাকিনি। এসো বাবা, আর দেরি করো না, আর কিছুটা করলেই কাজটা শেষ হয়ে যাবে। তারপর তারা বামে মিলে পুরো জমিটা কিছুক্ষণের মধ্যেই রোয়া কমপ্লিট করে ফেলে। কয়েকদিন পর ঘটমশাই তার মেয়ের জন্য একটা ঘর নিয়ে আসে। ছেলের বাবা পাশের গ্রামের মহাজন। ছেলের আগে দুটো বিয়ে ছিল। মহাজনের ছেলে শুনে মদন না করতে পারেনি। ও মা, এ মেয়ে তো এত কালো, অন্ধকারে তো বোঝাই যাবে না। আমার ছেলেকে দেখেছো, কত সুন্দর দেখতে। আমাদের বাড়িতে কিন্তু সমস্ত কাজকর্ম তোমাকেই করতে হবে। বাড়ির সমস্ত কাজকর্ম তুমি জানো তো? হ্যাঁ, আমি সমস্ত কাজকর্ম জানি। আমার বাবা মা আমাকে সমস্ত কাজকর্ম, আচার ব্যবহার শিখিয়েছেন। আচার ব্যবহার শিখিয়েছেন? একবার বাড়িতে বউ হয়ে এসো, আগের দুটোর মতো তোমারও অবস্থা খারাপ করব। ঠিক আছে, শুনুন, আমাদের মেয়ে পছন্দ। পছন্দ বললে ভুল হবে, চালিয়ে নেব। আগে দুটো বিয়ে ছিল বলে ভালো মেয়ে পেলাম না। আমাদের কিন্তু 2 লাখ টাকা যৌতুক লাগবে, আর মেয়ের সমস্ত গয়না, আর ছেলেকে একটা মোটরসাইকেলও দিতে হবে। আর এইসবে যদি রাজি থাকেন তাহলেই মেয়ের বিয়ে হবে। যদি রাজি থাকেন তাহলেই 2-1 দিনের মধ্যে বাড়িতে গিয়ে খবর দেবে। কি মদন, বলেছিলাম তো তোমার মেয়ের জন্য ছেলে খুঁজে দেবো। দেখেছো ছেলেটাকে কিরকম রাজপুত্রর মতো দেখতে? মেয়ে অনুপাতে ছেলে যথেষ্ট ভালো। তোমার মেয়েকে যে পছন্দ করেছে
তাই ভালো। তাই বলছি দেনা পাওনার দিকে খামতি রেখো। তাই বলছি আজ থেকেই টাকা পয়সা জোগাড় করা শুরু করে দাও। না ঘটক মশাই, সবই তো ঠিক আছে, কিন্তু ছেলের আগে দুটো বিয়ে আছে, এই নিয়ে একটু চিন্তা হচ্ছে। আর অতগুলো টাকা, তার উপর মেয়ের সমস্ত গয়না, ছেলের এত সবের জন্য টাকা পয়সা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ছেলের মায়ের কথাবার্তাও খুব একটা ভালো। আরে থামো থামো মদন, ওরা যে তোমার মেয়েকে পছন্দ করেছে এটা তোমার সৌভাগ্য। ছেলের আগে বিয়ে হয়েছে তো কি হয়েছে, একবার ভাবো, তোমার মেয়ে মহাজন বাড়ির বউ হতে চলেছে। ওদের ছেলের বিয়ে আরো একটা জায়গায় ঠিক হয়ে গিয়েছিল, তারা মেয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছে। ওনারা ভালো মানুষ, তাই আমার কথা শুনে তোমার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে রাজি হয়েছে। এই জন্য বলে অন্যের ভালো করতে নেই। এই বলে ঘটক মশাই রেগে সেখান থেকে বেরিয়ে যায়। মদন খুব চিন্তায় পড়ে যায়। মদনের কানে ঘটক মশাইয়ের বলা কথাগুলো বারবার কানে বাজছিল, মহাজন বাড়ির বৌমা হবে, মহাজন বাড়ির বৌমা হবে। তাই সে সাত পাঁচ চিন্তা কিছু না করে পরের দিন পাশের গ্রামে তাদের বাড়ি যায়। রাস্তায় ফেরার পথে মদনের ছোটবেলার বন্ধু হরিলালের সঙ্গে দেখা হয়। হরিলালের গ্রামের মহাজনই ছিল ওই ছেলের বাবা। কি রে ভাই মদন, তুই এখানে? আরে একটু কাজে এসেছিলাম, মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। আরে তোদের গ্রামে মহাজন মশাই আছেন না, তার যে একমাত্র ছেলে, তার সাথে আমার মেয়ের যোগাযোগ চলছে বিয়ের ব্যাপারে। তাই ওনাদের সঙ্গে কথা বলতে আসছিলাম, ভাবিনি তোর সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। আরে থাম থাম, তুই মেয়ের সম্বন্ধের জন্য মহাজনের ছেলেকে পছন্দ করেছিস? তুই সবকিছু দেখে শুনে দিচ্ছিস তো? মেয়ে দেখতে খারাপ বলে যাত্রার হাতে তুলে দিচ্ছিস না তো? ওই ছেলের আগে দুটো বিয়ে ছিল, তারা কিভাবে মারা গেল জানিস? চল আমার সাথে, কত ভালো ছেলে দেখাবো। এই বলে সে মদনকে একটা পার্কে নিয়ে এলো। ওই দেখ তোর হুবু জামাইয়ের কাণ্ড, এই সব দেখেও তুই তোর মেয়েকে ওর হাতে তুলে দিবি? তার থেকে মেয়েকে জলেই ফেলে দে, অন্তত সম্মান নিয়ে মরবে। এদের কাছে বিয়েটা হলো ব্যবসা। যেসব মেয়েদের বিয়ে হয় না তাদেরকে পছন্দ করে নগদ টাকার বিনিময়ে বিয়ে করে, তারপর কিছুদিন যেতে না যেতেই বইয়ের উপর অত্যাচার করে তাকে মরতে বাধ্য করে। আর এরা মহাজন বলে আইন আদালত সব এদের ফরেই কথা বলে। তোদের আমাদের মতো গরিবরা টাকা পয়সার সঙ্গে সঙ্গে নিজের মেয়েকেও হারায়। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো, তুই আজ আমার মেয়ের প্রাণ বাঁচালি। কি বলছো মদন, নিজে টাকা জোগাড় করতে পারবে না বলে অন্যের ছেলের গায়ে দোষ চাপাচ্ছ? ওই ছেলের জন্য কত মেয়ের বাপ বারবার করে বাড়িতে এসে বলছে, আমি তোমার আর তোমার মেয়ের কথা ভেবে সবাইকে না করে দিয়েছি। এই জন্য বলে অন্যের উপকার করতে নেই। তুমি একদম ঠিক করেছো, দরকার নেই আমাদের অত ভালো ছেলের। টাকাটা বড় কথা নয়, টাকা দিলেই যদি সব সুখ পাওয়া যায় তাহলে ধনী ব্যক্তিরা কখনোই অসুখী থাকতো না। আমাদের মেয়েকে দিন দুবেলা খাওয়ানোর সামর্থ্য আছে, আমার মেয়ে আমার বাড়িতেই থাকুক। মা, আমার বিয়ে করতে ভালো লাগে না, তোমরা অত ভাবো না তো। আমি পড়াশুনো করে কিছু একটা করতে চাই, কিছু একটা কাজ করে আমি তোমাদের দুজনকে দেখতে চাই। না রে মা, ওরকম বললে হয় না। মেয়ে হয়েছিস, বিয়ে তো দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, একটু কষ্ট হবে, মন খারাপ করিস না। তোর জন্য আমি খুব ভালো ছেলে খুঁজে আনবো, যে তোকে তোর রূপ দেখে নয়, তোর সমস্ত গুণ দেখে ভালোবাসবে, তোর কষ্টের মূল্য দেবে, তোর রূপ দেখে কোনো খটা দেবে না। এদিকে বিয়ে ভেঙে দেওয়ার জন্য কাজলকে দেখে সবাই হাসাহাসি করে। ওই দেখ লবাবি মেয়ে যাচ্ছে, তাকে কে পছন্দ করে ঠিক নেই, সে আবার ছেলে পছন্দ করছিস। দেখতে যদি ভালো হতো তাহলে কত কিনা করতো। কাজল এইসব কথায় কোনো কান দেয় না, তার শুধু একটাই লক্ষ্য, তাকে কিছু একটা করতে হবে আর বাবা মার পাশে দাঁড়াতে হবে। সে একটা চাকরি পাওয়ার জন্য দিন রাত পড়াশুনো করে, আর বাকি সময় সে তার মা বাবার সঙ্গে কাজে হাত লাগায় যাতে তাদের একটু সাহায্য হয়। কাজল শহরে এসে চাকরির জন্য অনেক পরীক্ষা দেয় আর মনে মনে ভাবে একদিন না একদিন কোনো একটা কাজ ভগবান তাকে জুটিয়ে দেবে, তার বাবা মায়ের সম্মান গ্রামে একটু বাড়বে। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। কাজলকে বিয়ে দেওয়ার জন্য আবার দেখাশোনা শুরু হয়। শহর থেকে এসেছেন এক দম্পতি তার ছেলের জন্য মেয়ে দেখতে। তারা ছিল খুব লোভী, তারা কাজলকে টাকার বিনিময়ে পছন্দ করে। এ বিয়েতে ছেলের কোনো মত ছিল না। ইস, আপনার মেয়েকে দেখতে এত কালো, তা আপনার একটাই মেয়ে তো? তা আমার ছেলে কিন্তু চাকরি করে, দেখতেও খুব ভালো। তোমাদের মেয়েকে আমরা বিয়ে করে নিয়ে যেতে পারি, তবে আমার ছেলেকে পড়াতে যত খরচ হয়েছে তা পুরোটাই তোমাদেরকে দিতে হবে। যদি টাকা পয়সা পেয়ে আমার ছেলে তোমাদের এই কালো মেয়েকে বিয়ে করতে চায়, শুধু 3 লাখ টাকা দিলেই হবে, মেয়ের কোনো গয়নাগাঁটি লাগবে না। এই বাড়িতে বিয়ে দেওয়া ছাড়া মদনের কোনো উপায় ছিল না, কারণ তার মেয়ের অনেকটা বয়স হয়েছে, দেখতেও তো খুব একটা সুন্দর নয়। তাই সে এই সম্বন্ধে সম্মতি দেয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের সমস্ত পাওনা আমি দিয়ে দেব। শুধু এটা দেখবে পরে আমার মেয়েকে যেন কোনো কথা শুনতে না হয়। ও লেখাপড়াতে খুব ভালো, খুব ভালো একটা মেয়ে। আরে হ্যাঁ হ্যাঁ,
আপনার মেয়ে কপাল ভালো, সে আমাদের বাড়ির বউ হচ্ছে। এর থেকে কত ভালো মেয়ে দেখেছি আমরা। আর বেশি পড়াশুনো করে কি হবে? সেই তো আমাদের বাড়িতে কাজই করতে হবে। পড়াশুনো ছাড়িয়ে কিছু কাজ শেখাও। তারপরে মদন ঘর বন্ধক দিয়ে তার কাছ থেকে টাকা ধার নিয়ে মেয়ের বিয়ে দেয়। বিয়ের দিন প্রথম জামাইকে দেখে কাজল আর তার পরিবার। জামাইকে দেখতে খুব সুন্দর। কাজলও মনে মনে ছেলেটিকে খুব পছন্দ করে। সে কোনোদিনও ভাবেনি তার এত সুন্দর বর হবে, কিন্তু ছেলেটির মেয়েটিকে পছন্দ ছিল না। ছেলেটি বাবা মায়ের ধমকে কাজলকে বিয়ে করে। কাজল ঘরে ঢুকে দেখে ছেলেটি কার সঙ্গে ফোনে কথা বলছে। কিছু কথা না বলে কাজল পেছনে এসে দাঁড়ায় আর কথাগুলো শোনার চেষ্টা করে। এই কালো কুৎসিত মেয়েটাকে আমার পছন্দ, আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল। সে কথা বলতে বলতে কাজলকে লক্ষ্য করে। কি হলো কি? তুমি এখানে কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো? তোমাকে আমার ঘরে কে পাঠিয়েছে? তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে। যেমন কালো মুখ তেমন চেহারা ছিরি। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে যাই না আমি। কাজল খুব কষ্ট পায়। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে তার কপালে এগুলোই ছিল। তার কপালে আনন্দ, সুখ, সম্মান, ভালোবাসা কিছুই নেই, কারণ তার মুখ চেহারা দুটোই কালো। ভগবান তাকে এগুলোর জন্যই বানিয়েছে। না মানে বলছিলাম আমি কোথায় থাকবো জানি না তো, তাই এ ঘরে চলে এলাম। আমার খুব ঘুম পেয়েছে, তাই। তার কথা শেষ হতে না হতেই ও, মহারানীর ঘুম পেয়েছে? তা এখানে এসেছো কেন? আমাদের ঘরে অনেক জায়গা আছে, বেকার পড়ে থাকি, সেখানে গিয়ে ঘুমাও। আমার এখানে এসেছো কেন? এক্ষুনি বেরিয়ে যাও। সেখানেও যদি জায়গা না হয় তাহলে রাস্তায় গিয়ে ঘুমাও। আমার সামনে তোমার ওই কালো মুখটা নিয়ে এসো না। তোমার জন্য আমার শখ, আহ্লাদ, পছন্দ অপছন্দ সব নষ্ট হয়ে গেছে। তোমার জন্যই আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। অফিস কলিগদের সামনে মুখও দেখাতে পারবো না। না না, আমি তোমার কোনো বন্ধু বান্ধব, অফিস কলিগদের সামনে আসবো না। তুমি যখন আমাকে পছন্দই করো না, তাহলে বিয়ে করতে গেলে কেন? আমি তো জোর করে তোমাদের বাড়িতে আসিনি। তাছাড়া ভগবান আমাকে কালো করেছে, আমি কি করব বলো? এখন কি তোমার ভাষণ শুনতে হবে? তুমি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। আমার তোমার মুখ দেখতে ইচ্ছে হচ্ছে না। রাজু তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। শেষমেশ সে রেগে তাকে ঘর থেকে বার করে দেয়। সেখান থেকে অপমানিত হয়ে কাজল রান্নাঘরে আসে। তার শাশুড়ি মা তাকে দেখে বলে, কি হলো, তুমি এখানে কি করছো? তারপর কাজল তার ছেলের বলা কথাগুলো বলে, আর এও বলে সে এখন কোথায় যাবে। তার কথা শুনে শাশুড়ি রেগে বলে, তোমার খুব দুর্ভাগ্য। না হলে আজকের দিনে কোনো বর তার বউকে নিজের রুম থেকে তাড়িয়ে দেয়? তাড়িয়েই বা দেবে না কেন? মুখের যা ছিরি, অন্ধকারে হারিয়ে যাও আর আলোতে ঘৃণা লাগে। যতদিন না বাবু তোমাকে নিজের ঘরে থাকতে দিচ্ছে, ততদিন তুমি এই রান্নাঘরেই শোবে। এই বলে শাশুড়ি সেখান থেকে চলে যায়। শাশুড়ির কথাগুলো শুনে কাজল চুপ করে দাঁড়িয়ে যায় আর তার বাবা মার কথা মনে পড়ে। কাজলের বাবা গরিব হলেও কাজলকে যত্ন করায় কোনো রকম ত্রুটি রাখেনি। তারপর সে 7 পাঁচ ভাবতে ভাবতে রান্নাঘরেই ঘুমিয়ে পড়ে। ওই দিন রাতে নতুন বইয়ের কেউ খোঁজও নিতে আসেনি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল হতেই কাজল বিভিন্ন রকমের রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয়। সেই সময় তার বর রাজু আসে। মা, আমি এই বিয়ে মেনে নিতে পারছি না। এর বাবার দেওয়া টাকাগুলো দিয়ে একটু বাড়ি পাঠিয়ে দাও। কি বলছিস তুই? এ বিয়ে তুই মানতে না চাইলে না মানতে পারিস, কিন্তু আমি 1 পয়সা বের করবো না। ছাড়া টাকা দিয়ে কাজের লোক রাখার থেকে এটা বেশ ভালো। মাসে মাসে তো আর টাকা দিতে হবে না, আর কাজও করতে হবে না, শুধু দুবেলার বুমুঠো খাবে। এর জন্য তো আগে থেকে টাকা পেয়েই গেছি। সেই জন্য এমন লোক ছাড়বো কেন? কোনো বড় লোকের মেয়ে হলে এমন কাজ করে দেবে? বড় লোকের মেয়ে হলে পায়ের উপর পা তুলে খাবে, আর আমাকেই খাটতে হবে। কি বলছো মা তুমি? তোমাদের কাজের লোক লাগবে বলে এরকম মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিতে হলো? আমি একটা বাইরে চাকরি করি, আমারও একটা মান সম্মান আছে। এমন মেয়েকে বাইরে নিয়ে গেলে সবাই ভাবে কাজের মেয়ে নিয়ে এসছি। তাহলে নিয়ে যাস না। কে নিয়ে যেতে বলছে? ও কাজ করবে, বাড়িতেই থাকবে। তুই তোর মতো থাকবি। ওকে কেন তোর সঙ্গে বাইরে যেতে হবে? ঘরের বউ ঘরে থাকবে। পরের দিন রাজু রাখি নামে একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। মা, এলো রাখি। ও একটা অফিসে কাজ করে। আমরা একে অপরকে প্রায় 2.5 বছর ধরে চিনি, আর আমি ওকে ভালোবাসি। মা, আমি ওকেই বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, সব শুনবো। খুকা, এই প্রথমবার ওকে নিয়ে এসেছিস, আগে ওর খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে না? তুই বেশি কথা বলিস না, রান্নাঘরে যা, কাজের মেয়েকে বল কিছু খাবার দিতে। মা, তুমি দাঁড়িয়ে কেন, বসো না। কিরে, তাকে পৌঁছে দিয়েছিস তো ঠিকঠাক করে? সত্যি কথা বলতে মেয়েটাকে খুব সুন্দর দেখতে, তোর খুব চয়েস ভালো। একে দেখতে খুব সুন্দর, তার উপরে আবার চাকরি করে। এর সঙ্গে তোর বিয়ে হলে মাসের শেষে মোটা মাইনে ঢুকবে। তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। জোর জবরদস্তি করে একটা কালো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিলে। এসব যদি জানতে পারে কি হবে খেয়াল আছে? মা, আমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি এক কাজ করো, যত টাকা দিয়ে সব ফেরত দিয়ে ওকে বিদায় করো।
না রে খোকা, বিদেয় করলে হবে না। ও এবারের কাজের লোক হয়ে থাকবে, এতে আমাদের কাজও করতে হবে না, মাসে মাসে টাকা দিয়ে কোনো লোক রাখতে হবে না। এইসব কথা আড়াল থেকে শুনছিল কাজও। খুব কান্না করছিল সে, কিন্তু তার চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ ছিল না। মা, বলছিলাম আমার কিছু টাকা লাগবে। আমি এই ছোট কোম্পানির কাজ আর করতে চাই না। আমার অফিসের সামনে যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা ওখানকার সব থেকে বড় কোম্পানি। আমি ওখানে চাকরি করতে চাই, আমি আবার পড়াশোনা শুরু করব, তাই টাকা লাগবে। আমার খুব শখ ওই কোম্পানিতে কাজ করা, ওর বেতনও খুব ভালো। তোমাদেরকে আগেও একবার বলি, তখন যদি টাকা দিতে পড়াশোনাটা চালিয়ে যেতাম আর ওই কোম্পানিতে কাজ করতাম। না না, আর কোনো টাকা খরচা করতে পারবো না তোর পড়াশোনার জন্য, এই চাকরিটাই বেশ আছে। তাছাড়া তুই যাকে বিয়ে করবি সেও তো চাকরি করে। এক কাজ কর, ওকে বলে ওর বাবার কাছ থেকে কিছু টাকা নে না। এক মেয়ের তো বাপ, জামাইকে একটু টাকা দিয়ে সাহায্য করতে পারবে না? আর তাছাড়া শুনেছি খুব বড় লোক, একটু আধটু টাকা পয়সা জামাইকে দিলে ওদের কিছু মনে হবে না। তবে আমরা কোনো টাকা দিতে পারবো না। তো কি কিছু যৌতুক দেবে? সেই টাকাগুলো নিয়ে পড়াশুনো করে চাকরি কর। আচ্ছা, এসব কথা ছাড়, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আমরা মেয়ের বাবা মার সঙ্গে কথা বলতে চাই, ডাক না একবার। শুভ দিন আর ফেলিয়ে রাখবো না। ঘরে যত তাড়াতাড়ি চাকরিওয়ালা বৌমা আসবে, ততই তাড়াতাড়ি টাকা আসবে। কিছু মাস পরেই রাখির বাবা মার সাথে রাজুর বাবা মার সাক্ষাৎ হয়। তারা আসে ছেলের বাড়িতে কথাবার্তা বলার জন্য। তারা কাজলের ব্যাপারে কথাবার্তা বলছিল। দেখুন, বিয়ের আগে ওই আগের বউটাকে তাড়াতে হবে, যাতে আমার মেয়ের পরে কোনো না কষ্ট হয়। ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় করুন, তারপরেই আমাদের বাড়ির মেয়েকে এ বাড়িতে বউ করে পাঠাবো। ও থাকলে তো ভালো, আপনার মেয়েকে ঘরের কোনো কাজ করতে হবে না। না না, তা বলে কি, ঘরের কাজ করার জন্য ঘরে কাজের লোক রাখতে হবে। ওই মেয়েকে কিন্তু ঘর থেকে তাড়া, তা না হলে আমার মেয়ের বিয়ে দেবো না এই ঘরে। আমার একমাত্র মেয়ে, কোনো খুঁত আমি রাখতে চাই না। তাছাড়া দেনা পাওনার দিক থেকে আমার যা কিছু আছে তা সবই তো ও পাবে। আমার তো এ ঘর পছন্দই ছিল না, কিন্তু কি করব বলুন, মেয়ের জেদের কাছে আমাকে হার মানতেই হলো। না হলে এত সামান্য ছোটখাটো চাকরিতে আমার মেয়েকে বিয়ে দেই? আমার কথাগুলো মাথায় রাখবেন। আমার বাড়ির একটাই মেয়ে, আর আমার সমস্ত কুটুম বন্ধু বান্ধব সবাই খুব বড় বড় চাকরি করে। পুরো বাড়িটা ভালো করে সাজাতে হবে, আর খাওয়ার দাওয়ারে কোনো যেন খামতি না হয়। তাহলে তো অনেক খরচা। আমার ছেলের এই চাকরিতে এত খরচা কি করে করব? কি করে করব মানে? আপনারা একজন নামি দামি ফ্যামিলির সঙ্গে কুটুমের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, এইটুকুনি তো আপনাদের করতেই হবে। এইসব কথাবার্তা শুনে রাজুর বাবা মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও ছেলে পরে সবকিছু পাবে, বাবার একমাত্র মেয়ে, মেয়ে চাকরি করে, এইসব মনে মনে ভেবে রাজি হয়ে যায়। অনেক রাত হয়েছে। কাজল প্রতিদিনের মতোই সংসারের সমস্ত কাজকর্ম করে সবাইকে খাইয়ে দাইয়ে রান্নাঘরের মেঝেতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে রাজু এসে দাঁড়ায়। রাজু কাজলকে ডাকলে কাজল উঠে বসে। শোনো, আজ রাতে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, কাল তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। রাজুর মুখে এমন কথা শুনে কাজল কষ্ট পায়। সে রাজুকে বলে, তোমার আবার নতুন করে বিয়ে হবে, আর আমি থাকলে সেটা সম্ভব নয়, তাই তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছ, তাই না? কিন্তু আমি বাড়ি ফিরবো কেমন করে? আমার বাবা মা এসবের কিছুই জানে না, গ্রামের সমস্ত লোক ছিছি করবে, আমাকে দেখে হাসবে। তার থেকে এখানেই আমাকে থাকতে দাও না, আমি কোনো রকম অসুবিধা দেব না। আমি চলে গেলে তোমরা বাড়িতে কাজের লোক রাখবে, তার থেকে ভালো আমায় রাখো, নাওয়া ছাড়া আমায় কিছুই দিতে হবে না। না না, তা সম্ভব নয়। আজ কিছু দিতে হবে না বলছো, কাল অধিকার চাইবে। আর তুমি থাকলে রাখির বাবা আমাদের বিয়েটা মেনে নেবে না। তৈরি থেকো, কাল আমি নিজে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এইসব কথা বলে রাজু চলে যায় সেখান থেকে। কাজল অনেক চেষ্টা করে, কিন্তু তার কোনো কথা কেউ শোনে না। কাজল কাঁদতে কাঁদতে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন রাজু রাখিকে তার নিজের গাড়িতে করে তার গ্রামে দিতে যায়। রাজু কাজলকে বাড়ির সামনে নামিয়ে দেয়। একবারও তার দিকে ঘুরে না তাকিয়ে সে সেখান থেকে চলে যায়। কাজল খুব কষ্টে তার দিকে তাকিয়ে থাকে। সে দেখে আশেপাশে বাড়ির লোকজনরা হাস্যকর মুখে তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে যেন সবাই মজা পাচ্ছে, আর মনে মনে উপহাস্য করছে, বেশ বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছিল, ঠিক হয়েছে। মদন তার মেয়ের বিয়ের জন্য জমিদার বাবুর কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল, সেই টাকা সময় মতো ফেরত দিতে না পারায় মহাজন লোকজন নিয়ে তার বাড়িতে চড়াও হয়। মদন হাতে পায়ে ধরে আরো কিছুটা সময় মহাজনের কাছ থেকে চাইতে থাকে। বাবাকে মহাজনের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করতে দেখে কাজল খুব কষ্ট পায়, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। সে শুধু ভগবানকে জানিয়েছিল এই দুঃসময় থেকে তাদেরকে যেন রক্ষা করে ভগবান। মহাজন 1 মাসের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়।
একদিন সকালে পোস্ট অফিস থেকে চিঠি আসে কাজলের নামে। চিঠি ছিল। পিয়নের ডাক শুনে কাজল বেরিয়ে আসে। তার নামে চিঠি দেখেই সে বুঝে গিয়েছিল ও বাড়ি থেকে ডিভোর্সের জন্য চিঠি এসেছে। এটা দেখে সে খুব হতাশ হলো। আগামীকাল রাজুর বিয়ে। চারদিকে ফুল দিয়ে সাজানো শেষ হয়েছে, কিন্তু রাজুর মনে কোনো রকম খুশি নেই। তার মুখে হতাশার চাপ। প্লিজ স্যার, এরকম করবেন না। আগামীকাল আমার বিয়ে। এখন যদি শোনে আমার চাকরিটা নেই, তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে। আমি এই একদিনের মধ্যে কিভাবে চাকরি খুঁজবো? একটু দয়া করুন স্যার। যে কোম্পানি দিয়ে রাজু এতদিন কাজ করছিল, হঠাৎ করে অনেকটা লসের কারণে সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তারা কিছু কিছু এমপ্লয়িকে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার করে দেয়। প্রায় বেশিরভাগ এমপ্লয়ি কাজ হারায়, তার মধ্যে রাজুও একজন। তাই সে চাইছিল অন্য কোনো কোম্পানিতে তাকে যেন ট্রান্সফার করে দেওয়া হয়। আপনারা এত বড় জোচ্চোর হবেন ভাবতে পারিনি। সত্য কথা লুকিয়ে ছেলেকে বিয়ে দিতে চেয়েছেন? আপনাদের সাহস তো কম নয়। তোমার কোম্পানি যে বন্ধ হয়ে গেছে তা তো জানাওনি। কি ভেবেছিলে আমরা জানতে পারবো না? না না, বিশ্বাস করুন, আমি কালই জেনেছি। আমি বিয়ের জন্য কিছুদিন ছুটিতে ছিলাম। বিশ্বাস করুন, বিয়েটা থামাবেন না। আমি বিয়ের পরেই একটা না একটা চাকরি খুঁজে নেব। আমি রাকিকে খুব ভালোবাসি। প্লিজ এমন করবেন না। এ দুঃসংবাদ আমি খুব সাহস করে আপনাদের জানাতে পারিনি। প্লিজ দয়া করে ভুল বুঝবেন না। কোনো মতেই না, এ বিয়ে কোনো মতেই হতে পারে না। আমার মেয়ের সঙ্গে সংসার করার স্বপ্ন ভুলে যাও। আমি কখনো বেকার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। তুমি বরং তোমার আগের বউটাকেই নিয়ে এসো। এখন ও আর তুমি এক, ওকেই তোমার সঙ্গে মানাবে। শুনুন, সব ঠিক হয়ে যাবে। বিয়েটা হতে দিন, ও নিশ্চয়ই একটা না একটা চাকরি খুঁজে নেবে। কি বাবা, তাদের কোনো কথায় কর্ণপাত করলো না। রাজু রাখির হাতে পায়ে ধরে। রাখি, তুমি এমন করো না। আমি একটা না একটা চাকরি পেয়ে যাও, তুমি বিয়েটা বন্ধ করো না। আমি তোমাকে খুব ভালোবাসি। বিয়ের জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তোমার বাবা যেভাবে বলেছিল সবকিছু সেইভাবেই করেছি। এগুলো নষ্ট করো না। এগুলো করতে অনেক টাকা খরচা হয়েছে। তার উপরে বিয়েটাই যদি না হয়, তুমি একটু বাবাকে বলো তিনি যেন বিয়েটা হতে দেন। বাবা হ্যাঁ বললেও আমি তো বিয়েটা করছি না। আমার পক্ষে একটা বেকার ছেলেকে বিয়ে করা সম্ভব নয়। তার উপরে কবে চাকরি পাবে বা না পাবে, আদৌ পাবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। আমাকে বিয়ে করার আশাটা ছেড়ে দাও। তুমি কাজলকে নিয়ে এসো। এখন ওর সঙ্গে তোমাকেই মানাবে ভালো, আমাকে না। রাখি এই বলে বাবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। এক ঝটকাতেই রাজু সবকিছু আশা স্বপ্ন ভেঙে যায়। শুধু শুধু কতগুলো টাকা খরচা, এদিকে ছেলের বিয়েও হলো না, সেদিকে ছেলের চাকরিও নেই। এইসব ভেবে রাজুর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। রাজুর চাকরিও নেই। টাকা পয়সার অভাব থাকার কারণে বাবার চিকিৎসাও ঠিক করে করাতে পারছে না। রে বাবা, কিছু একটা করতে পারলি? তোর বাবার অবস্থাটাও মোটেও ভালো ঠেকছে না। আর কিছুদিনের মধ্যে বড় ডাক্তার না দেখাতে পারলে আমাদের সঙ্গে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। কিছু চিন্তা করো না মা, কিছু একটা করতে হবে। তুমি তো দেখলে 1 বছর ধরে চেষ্টা করছি, নিজের জন্য একটা চাকরি জোটাতে পারছি না। সংসার চালাবার মতো 1 পয়সা নেই আমার হাতে। কিছু জমানো পুঁজি ছিল, তাও বাবার চিকিৎসায় শেষ হয়ে গেছে। কোন পাপে ভগবান আমাদের শাস্তি দিচ্ছে জানি না। আর কিছুদিন যদি এমন হতে থাকে তাহলে বাড়িটা বিক্রি করতে হবে। রাজুদের বাড়ির অবস্থা খুব খারাপ, তারা খুব অসহায় হয়ে পড়েছিল। একদিন সকালে চিঠি আসে রাজুর বাড়িতে। চিঠিটা পেয়ে রাজু অতটা আগ্রহ দেখায়নি। তারপরে সে চিঠিটা নিয়ে ঘরে আসে। চিঠিটা পড়ার পরে সে অবাক হয়ে যায়। এই চিঠিটা এসেছে সেই কোম্পানি থেকে, যেই কোম্পানিতে চাকরি পাওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। আজ চিঠি এসেছে সেই কোম্পানিতে জয়েন করার জন্য। কিরে, এত অবাক হয়ে কি দেখছিস? কোথা থেকে চিঠি এসেছে? মা কিছু বলো না, আমি তো অবাক। সেই কোম্পানি থেকে চিঠি এসেছে। প্রথম থেকে যে কোম্পানিতে আমি চাকরি করতে চেয়েছি, বেশ স্বপ্ন দেখেছি, কিন্তু ওরা জানলো কি করে আমার একটা চাকরির প্রয়োজন? আমি তো কোনো অ্যাপ্লাইয়ের নোটিশ দেইনি। কি বলছিস তুই? সত্যি সত্যি ভগবান আছেন। আমাদের এই অবস্থায় একটা চাকরির দরকার ছিল। তুই বেশি দেরি করিস না, কালকেই যা। পরের দিন রাজু সেই কোম্পানিতে আসে। হ্যালো স্যার, কাল আমার কাছে একটা জয়েনিং লেটার এসেছে এই কোম্পানি থেকেই। আমার নাম রাজু বিশ্বাস। আপনি কি বলতে পারবেন কোনো ইন্টারভিউ ছাড়া কিভাবে আমার জয়েনিংটা হলো? আমি আগে একটা কোম্পানিতে কাজ করতাম, 1 বছর হলো ওটা বন্ধ হয়েছে। আমি 1 বছর থেকে অন্য জায়গায় কাজ খুঁজছিলাম। ও, আপনি সেই ভাগ্যবান রাজু বিশ্বাস। জানেন, আমাদের এখানে চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। তাদের মধ্যে যাদের ভাগ্য ভালো থাকে তারা পায়, কিন্তু আপনি হলেন তাদের থেকে উপরে। আপনার চাকরিটা করিয়েছেন এই কোম্পানির নতুন বস। জানেন তো, আমাদের কোম্পানিটার মালিকানা চেঞ্জ হয়ে যান। 3rd ফ্লোরে ওনার অফিস। আপনাকে চেনে খুব ভালোভাবে, দেখা করে আসুন আর কাল থেকে জয়েন করবে। রাজু ম্যাডামের অফিসে গিয়ে চমকে ওঠে। কাজল, তুমি এখানে? তুমি কিভাবে এই অফিসে বস হলে? তোমার কাছে তো দিন দুবেলা খাওয়ার মতোই পয়সা ছিল না, তাহলে এত বড় অফিসের অফিসার হলে কিভাবে? কেন হতে পারি না বুঝি?
আমার কাছেও হঠাৎ করে টাকা আসতে পারে না বুঝি? ভগবানের দৃষ্টিতে আমিও গরিব থেকে বড়লোক হতে পারি না বুঝি? যেমন তোমার মতো তুমি যেমন বড়লোক থেকে গরিব হয়েছো, আমি কিন্তু সেভাবে গরিব থেকে বড়লোক হইনি। যথেষ্ট পরিশ্রম করে এই জায়গায় আজ পৌঁছেছি। তুমি আমাকে দয়া করেছিলে বিয়ে করে, আজ আমি তোমাকে চাকরি দিয়ে দয়া করলাম, তাও আবার তোমার পছন্দের কোম্পানিতে, যে কোম্পানিতে কাজ করা তোমার স্বপ্ন ছিল। আমাদের বিয়ের আগে আমি অনেক পরীক্ষা দিয়েছিলাম, তেমনি এই কোম্পানিতেও আমার ইন্টারভিউ পড়েছিল, কিন্তু প্রথম কিছুদিন এরা কোনো যোগাযোগই করে। যেদিন তুমি আমায় বাড়ি দিয়ে গেলে সেই দিনই আমাদের বাড়িতে আসে আমাদের গ্রামের জমিদার বাবা। আমাদের বিয়ের জন্য বাবা অনেক টাকা নিয়েছিল তোমার বাবা মাকে দেওয়ার জন্য, সেই টাকা সময় মতো ফেরত দিতে পারেনি। সেদিন দেখেছিলাম আমার বাবাকে মহাজনের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, কিন্তু কিছু করতেই পারিনি বাবার জন্য। শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম কিছু একটা করতে, যাতে সবকিছু ঠিক হয়ে যায়। আমরা মহাজনের কাছ থেকে 1 মাসের সময় তো চেয়ে নিয়েছিলাম, কিন্তু 1 মাসের মধ্যে অতগুলো টাকা আসবে কেমন করে? আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম রাতের অন্ধকারে আমাদের গ্রাম ছাড়তে হবে। যে গ্রামে আমরা মাথা উঁচু করে বাঁচতাম, তোমার মা বাবার লোভের জন্য মাথা নিচু করে সেই গ্রাম আমাদের ছাড়তে হবে। 1 সপ্তাহ খানেক পর চিঠি আসে আমার কাছে। আমি যখন চিঠিটা খুলে দেখি, আমাদের আনন্দের কোনো ঠিকানা ছিল না। মা বাবার মুখে উজ্জ্বল হাসিটা আমি দেখেছি সেদিন। তারপর একদিন জানতে পারলাম তুমি যে কোম্পানিতে কাজ করতে, সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। আর অন্যের মুখে শুনেছি তোমাদের বাড়ির অবস্থার কথা। আমি চাইলেই পরের দিনই তোমার চাকরিটা এখানে করিয়ে দিতে পারতাম। একটা গরিবের অভাব অনটন দুর্দশা কতটা কষ্টের তা তোমরা বুঝতে পারতে না। আশা করি এতদিনে গরিবের কষ্ট সম্পর্কে আইডিয়াটা একটু হয়ে গেছে তোমাদের, তাই ভাবলাম আর কষ্ট দিয়ে লাভ নেই। আমি তোমাকে চাকরিটা দিয়েছি, কিন্তু তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরিটা পেয়ে যাও। চাকরিটা মন দিয়ে করো। কাজলের মুখে এমন কথা শুনে রাজু একটু সংশয়ে পড়ে যায়। সে তার নিজের ভুলটা বুঝতে পারে। কয়েক মাস পর রাজু তার বাবা মাকে নিয়ে কাজলের বাড়িতে আসে। কাজল এত বড় চাকরি করলেও সে তার বাবার মাটির বাড়িতেই থাকে, কারণ সে তার মাটির বাড়িতে যে সুখ পেয়েছে সে সুখ ভেঙে দিতে চায় না। কয়েকদিন বাদে রাজু তার মা বাবাকে নিয়ে কাজলের বাড়িতে আসে। তারা সবাই কাজলের মা বাবার কাছে ক্ষমা চায় আর কাজলকে বলে, মা, আমরা তোমার চেয়ে অনেক বড়, কিন্তু বড় হয়েও তোমার সঙ্গে এতটাই ছোট ব্যবহার করেছি, তার জন্য আমরা খুব লজ্জিত। তুমি পারলে এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাদেরকে একটা সুযোগ দাও, আমরা নিজেদেরকে ভালো প্রমাণ করতে চাই। তুমি আবার আমাদের বাড়িতে ফিরে চলো, আমাদের এই পাপ থেকে আমাদেরকে মুক্ত করো। ভাই মদন, আমাদেরকে এভাবে ফিরিয়ে দিও না। আমি আজই আমার বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাই, তুমি অনুমতি দাও। না না, আমি না বলার হ্যাঁ বলার কি? এটা পুরোপুরি ওর সিদ্ধান্ত। ও যদি চায় আপনাদের সঙ্গে যেতে পারে। ও আবার নতুন করে সংসার শুরু করবে, এতে আমরা খুব খুশি হব। সরি কাজল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি না বলো না, আমি নিজের ভুলটা খুব বুঝতে পারছি। আমি পড়াশোনা জানা সত্ত্বেও মূর্খের মতো কাজ করেছি। কালো ফর্সা এগুলো হলো শরীরের বাহ্যিক রূপ, আমিও মূর্খের মতো এগুলো দেখে মানুষ বিচার করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ বাড়ি ফিরে চলো। ঠিক আছে ঠিক আছে, অতবার সরি বলতে হবে না। তোমরা যে সবাই নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আমি বাড়ি ফিরতে চাই।